নমস্কার, আমি প্রিয়া। আজ আমি শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি আপনাদের শোনাব। সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেক খাচ্ছিল। হঠাৎ পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল। তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিকমারার কামড়ানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে বেরাম ধরার মতো হদ্দ করে ফেলে। ঘন্টার পর ঘন্টা একটানা ধরা বাঁধা ননচরণ তাঁত চালানোর কাজে তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে বেথিয়ে ওঠে। দুদিনে ঘুম আসে না, মনটা টন্টু করে এক ধরনের উদাস করা কষ্টে সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন লাগে, তেমনি ধারা কষ্ট ঢের বেশি জড়ালো আর অফুরন্ত। শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন। যা সয় তা সইবে না কেন? সকালে উঠেই মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ির মেয়েদের ধরবে। বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো মদন তাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে। বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি, তার আবার একটা হাত নুলো, শরীরটি প্যাকাটির মতো রোগা। মদনের হাওমাও চিৎকার শুনে সে ছুটে আসে। মদনের 2 বছরের ছেলেটাকে কোলে নিয়ে সঙ্গে আসে মাসির 4 বছরের মেয়ে। মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের? মাসিও চেঁচায়। মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগে গলা ফাটিয়ে কান্না জড়েছিল। তখন রাস্তা থেকে ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দেয় আর উড়ুতে জোরে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে। মদনের মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আনে পাটা বাচালের মুখে সুস্তে সুস্তে মদন পায়ে হাত খসে। খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ শোষেরই মতো। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটো 2 পা, সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোড় শুনে। উদি আসেনি, প্রায় লাগাও কুড়ে থেকে। কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুড়ের মধ্যে। ঘর থেকে সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে, কি হলো গো, বলি হলো কি? ভুবন রাস্তা থেকে উঠে এলো এটা জানা কোথায় যে উদির কুড়ে থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদিই হয়তো তাড়া দিয়ে পাঠিয়েছে তাকে। 7 দিন তাঁত বন্ধ মদনের। বউটা তার 9 মাস পোয়াতি। না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদিরই ভাবনা হয়েছে। জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে। চুপি চুপি শুধিয়েছে মদনের মতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কি না মদনের। কেঁদে উদিকে বলেছে মদনের বউ, না, একগুয়েমি তার কাটেনি। পাড়া যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায়। ইতিমধ্যে পিসি পিড়ে এনে বসতে দিয়েছিল ভুবনকে।
বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে, দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে। সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল? রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে। মদন অস্বস্তি বোধ করে, মুখের খোঁচা খোঁচা গোবদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসা জবাবে যেন বুড়ো ভোলাকে শুনিয়ে সে বলে, পায়ে খিচ ধরল হঠাৎ। সে কি যন্ত্রণা বাপ, একদম মৃত্যু যন্ত্রণা। মরি আর কি। উনি ছুটি এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটাকা, বাঁচালেন মুখে। গগন তাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে, কাছেই ছিলেন তা এলেন ভালো, তাই তো বলি মোরা। তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই, তাড়াতাড়ি বলে মদন। গগন তাঁতির বইয়ের মুখে তার বড় ভয়। বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো, তার কুড়েও মদনের ঘরের প্রায় লাগাও। উত্তরে একটা আম গাছের ওপাশে, যার দুপাশের ডালপালা দুজনের চালাকে প্রায় ছৌ ছই। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ। একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর আটহাঁটি কাপড় শুধু বোনা যায়, তাতে সে কি আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক তাঁত চালাই। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়াও থমথম করছে। শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের। ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে, কখানা গামছা হয়েছে বৃন্দাবন? বৃন্দাবন যেন চমকে ওঠে, এক পা পিছিয়ে যায়। যা জানি না বাবু, মোর ছেলা বলতে পারবে। কেশবকে বলে বোনা হলে যেন পয়সা নিয়ে যায়। বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন। অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়। ছেলেকে শুধবেন বাবু, ওসব জানি না কিছু আমি। পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝির সঙ্গে, আমি কিছু জানি না গো, মোর ছেলা জানে, কত ঢং জানে বুড়ো। বুড়ো ভোলা বলে, আহা থামো না বুনোর মা, অত কোথায় কাজ কি? যন্ত্রণা গেছে না মদন, মোরা তবে যাই। কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে। এসব কথা, এসব ইঙ্গিত দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায়। সব ঘরে রোজগার, বন্ধু উপোস। ভুবন বলে, তোমার গায়ে তাঁতিরা জানো মদন বড় বোকা। মদন নিজেও সাতপুরুষের তাঁতি। রাগের মাথায় সে ব্যঙ্গই করে বসে। সে কথা বলতে তাঁতি জাতটাই বোকা। ভুবন নিজের কথা বলে যায়, সুতো কিনতে পাচ্ছিস না, পাবিও না কিছুকাল। তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি? মিহিরবাবু সুতো দিচ্ছেন, বুনে দে, যা পাস আই লাভ। তা নয় সুতোরও নাম কিনতে দিলে কাপড়ই বুনবো না। এ কি কথা? তোমার কথা নয় বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা পোষায় না ওদের। সুতো কি সবাই কেনে? না কিনতে পারে। আপনি তো জানেন বেশিরভাগ দাদন কর্জে তাঁত চালায়। পর্ত রাখে দিবারাত্রি তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে। আপনি তাও আর্ধেক করতে চান? পারবো কেন মোরা? নইলে এদিকে যে পড়তে থাকে না বাপু, কী দরে সুতো কেনা জানো? ভুবন আফসোসের শ্বাস ফেলে। যাকগে, কী করা, কর্তাকে বলে তোমাদের জন্য সুতোর বরাদ্দ করিয়েছিলাম, তোমরা না মানলে উপায় কি? বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ। তাঁত রেখে কোনো মতে টিকে থাকা, নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার।
তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা। বলে রাখছি, দেখো মিলিয়ে। তখন আফসোস করবে, আবার কথা শুনলে তা তো বোঝাই থাকবে, নিজেরাও টিকতে পারবে। তাঁত বাধা দিতে বেচতে হলে মিহিরবাবুর হয়ে ভুবনই কিনবে, সে ভরসাতেই হয়তো গ্যাট হয়ে বসে আছে লোকটা। কিন্তু সে পর্যন্ত কি গড়াবে? তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। মাসি এসে ঘুর ঘুর করে আশপাশে। বামুনির ছেলে পায়ে হাত দিয়েছে মদনের। গড় হয়ে পায়ে ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ না সে প্রণাম করছে, মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না। মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয়। মদন একেবারে খিচড়ে ওঠে। মেয়েটাকে নে না কোলে, কেঁদে মরছে। মর্গে যা, হেতা থেকে জেঠা মরবি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায়। মদনের এ মেজাজ চেনে মাসি। মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে, ওটা ছুতো। ছেলেপিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলেমেয়ের কান্না মদনের কানে লাগে না। তাতে ঠকঠকি, মেয়েদের বকাবকি ঝিঝি ডাকের মতো। মেজাজটাই বিগড়েছে মদনের। না করুক প্রণাম সে বামুনের ছেলেকে, মদনের ওপর মাসিমার বিশ্বাস খাঁটি। রামায়ণে সে পড়তে পারে সুর করে। তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে। সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। বিয়ের সময় জালের মতো ছিষ্টি ছাড়া শাড়ি বুনে পরতে গিয়ে তার সঙ্গে যে মশকরা করেছিল মদনের বাপ, সে কথা কোনোদিন ভুলবে না মাসি। আজ আকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না, তবু কোনোদিন ভুলবে না মাসি। মদনোচা কাপড় বোনে না, ওর জন্য কষ্ট হয় মাসির। ওর বাপের কথা ভেবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে। মদনের বাপ যদি আজ বেঁচে থাকতো, মাসি ভাবে, বেঁচে থাকলে 4.25 বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না, শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়তো ভাবতে মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এবার বুড়োর যাওয়াটাই ভালো। না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি। পেটের ভারে মদনের বউ থপ থপ পা ফেলে হাঁটে। হাত পা তার ফুলেছে কদিন থেকে। পরনে জীর্ণ পুরানো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময়। এখনও পাড়ের বৈচিত্র্য, মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জট বাঁধা চুল, চোকলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে। মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে। ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়ির কি সে কাণ্ডজ্ঞান আছে? সামনে এসেই সে শুরু করে দেয়। মদন তাঁতির ত্রয়তী বশীধরের বসন্ত শাড়ির বায়নার কথা শুনে বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকারি দিয়ে তাদের বিদেয় করার কাহিনী। ওসব কাপড়ের চল আছে নাকি আর? ঠাকুমা দিদিমারা, ঝিরা আর চাষার ঘরের মেয়েরা পরে ওসব কাপড়। মদন তাঁতির কাপড় বনগাঁও স্যার রাজা মদন তাঁতি। বলল,
বলল ওসব কথা? পা গুটিয়ে সিধে হয়ে বলে মদন। বেড়েছে, বড় বেড়েছে বাবুরা, অতি বার হয়েছে বাবুদের, মরবে এবার। দাওয়ায় উঠতে টলে পড়বার উপক্রম করে মদনের বউ খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায়। ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে, 1 পয়সার মুরদ নেই, গপ্পে কত। ভুবন সান্ত্বনা দিয়ে বলে, মেয়েরা অমন বলে মদন, ওসব কথায় কান দিতে নেই। তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে? তার মা বউ বলে, উদিও বলে, কিন্তু সব মেয়েরা বলে না। তাই তাঁতিপাড়ার অনেক মেয়েই বলে না। মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে। মদনও তাঁত বোনে, তারাও তাঁত বোনে। পায়ের ধুলোর চক্কি নয় তারা মদনের। 1 আঙুল গোপদারির সঙ্গে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনায় ভুবনকে। একটা এড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকায় যেন লাগে ভুবনের, একটু রাগ, একটু হিংসায় জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবার জড়িয়ে পড়ার পর সে শুনছিল এ অঞ্চলের তাঁতি মহলে একটা কথা চলিত আছে, মদন যখন গামছা বুনবে। গোড়ায় কথাটা মানে ভালো বোঝেনি, পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে। এর বদলে ওই কথাটা এদিকে তাঁতিরা ব্যবহার করে। সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয়, তাহলে কাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্য। বড় খামখেয়ালি একগুঁয়ে লোকটা। এই রাগে, এই হাসে, তা হতাশ করে। এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা মহারাজা। ওবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোঙানির আওয়াজ কানে এলো। তারপরে মাসির গলা, ও মদন, দেখছে বউ কেমন করছে। ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর দিতে। বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না। তেমন একটা বিপদের ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। ওদের জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে যায়। ও ছুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়ে। খবর আনতে গিয়ে হয়তো সেবা করতে লেগে গেছে মদনের বইয়ের। কি হয়েছে মদনের বইয়ের? কি হতে পারে? গুরুতর কিছু যদি হয়। উদি ফেরা অনেকক্ষণের পর। অনেকটা পথ হেঁটে মদনের বইয়ের শরীরটা কেমন কেমন করছিল। একবার মূর্ছা গেছে। মনে হয়েছিল বুঝি এই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে। প্রসব হতে গেলে মরবে মাগি এবার। একবেলা 1 মুঠো ভাত পায় না তো 3 বেলা উপোস। এমনই চলছে 2 মাস। গাল দিয়ে এলাম তাঁতিকে, মরণ হয় না। আখায় কাঠ গুছে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয়। বেটে আটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যেন ভাঙে না, তাই আশ্চর্য। এখনো গেলে না যে? যাব, আলস্য লাগছে। ভাত খাবে? মোর রাধা ভাত। উদি আবদার জানাই। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে। উকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায়। সকালের পিঁড়িটা সেইখানেই পড়েছিল, তাতে জাকিয়ে বসে। কেমন আছে বউ? ব্যথা উঠেছে কম, রক্ত ভাঙছে বেশি। ব্যথা তেমন, তুক্কা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায়। একটা বিড়ি ধরিয়ে ভাবে মদনকে একটা বিড়ি দেয়। মদন বলে হঠাৎ, ভালো কিছু বোনার না? একটু দামি কিছু সুতো নেই বুঝি?
সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি? বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধপতন। এমনই আফসোসের সঙ্গে বলে মদন, বেনারসি জীবনে বুনিনি। 1 ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে। ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনের। এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনতো। লোকে বলতো মদন তাতে গামছা বুনেছে দায়ে পড়ে, কিন্তু তা ওচা কাপড় বোনেনি। সকালে পায়ে যেমন খিচি ধরেছিল, তেমনইভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। টেকে গোজা দাদনের টাকা দুটো যেন ছাকা দিতে থাকে চামড়ায়। কিন্তু এদিকে হাত না চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা। পেটে খিদেটা মোড়ে মোড়ে জাগছে বারবার। বউটা গোগাচ্ছে একটানা। কি করবে মদন তাঁতি? সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে, চারিদিকে স্তব্ধ নিঝুম হয়ে আছে। মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শিয়ারের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরের শব্দ শুরু হলো ঠকা ঠক ঠকা ঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন, শব্দ উঠছে জোরে। উদির ঘর তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর। ভুবন বলে আশ্চর্য হয়ে, এর মধ্যে তাঁত চাপালো? একা মানুষ কখন ঠিক করলো সব? উদিও অবাক হয়ে গিয়েছিল। ও খাঁটি গুণী লোক, ও সব পারে, সে বলে ভয়ে বিস্ময়ে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালাই নাকি রে? তাছাড়া কি আর করবে? কেশব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে। রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন, খাট শুধু মোদের বেলা। ভুবনের সুতো না হতে পারে? কার সুতো তবে? কার আছে সুতো ভুবন ছাড়া শুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভেঙে সে ছুটে যায় মদনের কাছে। মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলে তাঁতি? আয় দেখবি। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে বনে থাকে উদি। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনই পড়ে আছে। সুতো মদন উদির হাতে তুলে দেয়, টাকা দুটোও দেয়, বলে নিয়ে যা, ফিরে দেগা ভুবনকে। মদন তাঁতি যেদিন গামছা বুনবে, একটু বেলা হতে তাঁতিপাড়ার অর্ধেক মেয়ে পুরুষের দল বেঁধে মদনের ঘরের দাওয়ায় এসে সামনে দাঁড়ালো। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারো চোখে জল এসে পড়বার উপক্রম করেছে। গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলা শুধোই, ভুবনের নাকি সুতো নিয়েছ মদন? তাঁত চালিয়েছ দুকুল রাতে চুপি চুপি? দেখে এসো তাঁত। তাঁত চালাওনি রাতে? চালিয়েছি, খালি তাঁত। তাঁত না চালিয়ে খিচ ধরল পায়ে রাতে, তাই খালি তাঁত চালালুম একটু। ভুবনের সুতো নিয়ে তৎ বুনব? বেমানি করব তোমাদের সাথে কথা দিয়ে? মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। মদন হঠাৎ থেমে যায়। এই ছিল আজকের আমাদের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করবেন। আর যদি এরকমই নতুন নতুন গল্প আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।